স্যার যতগুলো ভুল পথের কথা বলছেন না, সবগুলা কোচিং থেকে বলছে যে এগুলা ফলো করতে। স্যার এটা হচ্ছে মজার বিষয়। আচ্ছা। আচ্ছা, আজকের ক্লাসে যা যা থাকছে, রিডিং এমসিকিউ সলভ করা শিখবো, যা যা স্কিল ডেভেলপ করতে হবে তা জানবো, স্কিল গুলো কোথা থেকে ডেভেলপ করতে পারবো সেটা জানবো। তো আসল কথা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য শর্টকাট ওয়ে টু সাকসেস। মানে এটা সলভ করার সময় কি কি প্রবলেম? স্যার সলভ করার সময় স্যার যেটা সবচেয়ে মেইন প্রবলেমটা দেখি স্যার, ওটা হলো স্যার মেইন আইডিয়াটা আমরা ধরতে পারি না। আর অনেক সময় কাটাকাটি মেথড করার সময় দেখি যে দুইটা সেম, কাটাকাটি করার পর দেখে যে দুইটা এমসিকিউ থেকে অপশন থেকে যায়, ওই দুইটা সেম। ও আচ্ছা আচ্ছা, মানে দুটার মধ্যে সূক্ষ্ম যে একটা তফাৎ জি আছে স্যার। ওইটা ধরা যায় না, ঠিক আছে, এটা হ্যাঁ। এটার জন্য এটার জন্যই বেশি ভুল হয়ে যায় স্যার। হ্যাঁ। আর আর কি আছে এখানে? স্যার আশিফ ইকবাল। স্যার আরেকটা আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা সহজে বুঝার জন্য মানে অপশনটা ধরার জন্য কি করব স্যার? অনেক সময় দেখা যায় যে স্যার প্যাসেজ গুলো অনেক অনেক অনেকবারে লম্বা থাকে, যেমন স্যার ক্যাম্বি 17 যদি টেস্ট 1 বা 3 দেখি স্যার, ওখানে প্যাসেজ গুলো অনেক লম্বা। মানে এমসিকিউ যে মেন ইয়াটা অপশনটা ধরবো মানে আইডিয়াটা গেদার করবো, ওই রকম হয়ে ওঠে না স্যার। এই ব্যাপারে যদি কিছু বলতেন। সেগুলোই তো আজকের ক্লাসে বলবো আর কি, হ্যাঁ। ঠিক ঠিক আছে আছে, স্যার। এই ক্লাসে এগুলো বলবো। আর কে আছে? কাজী তৌসিফ আহমেদ, শুনতে পাচ্ছেন আমাকে? মোহিত, তারপরে স্বর্ণা দত্ত, শুনতে পাচ্ছেন আমাকে? জি, জি শুনতে পাচ্ছি। জি। কি বলছিলেন? মোহিত, হ্যাঁ। তো আইএলটিএস রিডিং এর এমসিকিউ নিয়ে আপনি কি সমস্যা ফেস করেন? জি, অনেক সময় মেইন আইডিয়াটা ধরতে পারি না। আর সবগুলাই কোশ্চেনের অ্যান্সার গুলা সেম থাকে, মানে এইটার সাথে এটা মিলে যায়, ওইটা মিলে যায়। মনে হয় যে চারটাই অ্যান্সার হবে, কিন্তু মূলত তো একটাই অ্যান্সার হয়। এগুলো হচ্ছে ঝামেলা। আচ্ছা, আর কিছু সমস্যা? তো এই সমস্যার যে সমস্যার সমাধান নিয়ে মানে সমাধানের জন্য কি পদক্ষেপ নিছেন? কোনো টেকনিক, টিপস, ট্রিক্স আছে কিনা? মাঝে মাঝে প্যাসেজ গুলা একটু এক্সপ্লেনেশন দেখি আর কি, চ্যাট জিপিটির মাধ্যমে, যে ওইটা এক্সপ্লেনেশন কি বলছে, যে প্যাসেজ থেকে এমসিকিউটা ধরি, সেটা একটু এক্সপ্লেনেশনটা পড়ি, পড়ার পরে মোটামুটি একটু বোঝার চেষ্টা করি যে এটা অ্যান্সার হবে, তখন আর কি একটু রিভাইজ হয়। আচ্ছা, জোবাইদা আক্তার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে রিডিং এর এমসিকিউ নিয়ে। তো জুবেদা আক্তার, আপনার এই রিডিং এর এমসিকিউ নিয়ে আপনি কি প্রবলেম ফেস করেন? আমি সাধারণত ফেস করি আ গ্যাপ ফিল নিয়ে, আর হচ্ছে গিয়ে লিস্ট অফ পিপল নিয়ে। ওইগুলা নিয়ে প্রচুর প্রবলেম ফেস করি। দেন এমসিকিউ সবগুলা রিডিং মানেই তো মানে টু মাচ হার্ড। এমসিকিউ সবগুলাতেই সমস্যা হয় নাকি? জি, সবগুলাতে সমস্যা হয়। বাট আবার ইয়েস না নট ইভেন ওইগুলা আবার ক্লিয়ার। ওটাতে কোনো প্রবলেম হয় না। এমসিকিউ এমসিকিউ মিলানোর সময় আপনি কি এমসিকিউতে আবার সমস্যাটা দেখেন? হ্যাঁ। এমসিকিউতে আবার যদি ৫টা থাকে বা ৪টা থাকে, ওইখান থেকে আমার ৩টা কালেক্ট করা যায় আরকি। ওইটা কোনো প্রবলেম হয় না। আমার কাছে মনে হয় আরকি। যে ৩টা ঐরকমটা হয় আরকি। বা কখনো আবার ৪টা হয়। কখনো কখনো ৪ টা হয়, হ্যাঁ? জি। আচ্ছা, তাহলে আমি আম কি করি, হ্যাঁ? স্ক্রিন শেয়ার করি। আজকের ক্লাসটা হচ্ছে আইএলটিএস রিডিং প্রবলেম, হুম? আমি একটা প্রবলেম একজন আমাকে আরকি বলেছিলেন। প্রবলেমটা হচ্ছে এরকম যে, "স্যার এমসিকিউ তে আমি অপশন খুঁজে পাই না। আমি যে প্যারাগ্রাফ পড়ে যে মিনিং নিয়ে অপশন চুজ করি তা রং হয়।" হুম? তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার সমাধানটা আজকে আমি দেওয়ার চেষ্টা করব। এরকম সমস্যা আপনাদের কারো কি হচ্ছে? কেউ আছে এরকম আপনাদের মধ্যে কেউ?
এই সমস্যা ফেস করতেছেন এই জাতীয়? কারণ না মানে আপনার কি প্রশ্নটা বুঝতে পারছেন? এমসিকিউতে আমি অপশন খুঁজে পাই না। মানে সমস্যাটা আগে বোঝা লাগবে। সমস্যাটা বুঝতে পারলে আমরা সমাধানে যেতে পারবো সহজে, হ্যাঁ? অপশন খুঁজে পাই না। এটা একটা সমস্যা, ঠিক আছে? তারপরে আচ্ছা আসমা হাফিজ কিছু বলবেন। হ্যাঁ, বলেন দেখি। আমার এই প্রবলেম আছে, মাঝে মাঝে অপশনটা খুঁজে পাই না এরকম। তারপরে আমি যে প্যারাগ্রাফ পড়ে যে মিনিং নিয়ে অপশন চুজ করি রং হয়। আচ্ছা ঠিক আছে, অপশন খুঁজে পাই না। আচ্ছা অপশন। এখন আমি এর আগের ক্লাসে একটা কথা বলেছিলাম অনেকে যারা ছিলেন সে এটা আবার বলতেছি, বলা লাগে, বলতে হয়। বিষয়টা হচ্ছে যে একজন একটা গ্রুপের মধ্যে পোস্ট করছে রিডিং এর জন্য কিছু টিপস ও ট্রিক্স ক্লাস দরকার। তার সেটার কমেন্টে অনেকে লেখছে, একজন বলছে রিডিং পড়ে না বুঝলে কোনো টিপস কোনো কোচিং এ কাজ হবে না। আরেকজন বলছে আইএলটিএস এর টিপস এন্ড ট্রিক্স শর্টকাট বলতে কিছু নেই, সবই ধোঁকাবাজি। আরেকজন বলছে যে স্কিল ইমপ্রুভ করেন। এই যে এই পুরা যে ব্যাপারটার মধ্যে কারো কি কোনো কিছু কমেন্ট আছে যে যে আপনারা কি এই ব্যাপারে এগ্রি অর ডিসএগ্রি করেন বা Totally, কথাটা totally সঠিক agree, বা sir. ভুল কিছু আছে? Sir, undoubtedly this is correct. আচ্ছা শারুন ওসামা, আপনার মানে সাউন্ড আসতেছে বাট খুবই কম। একটু জি স্যার, আমি হেডফোন ইউজ করি তো এই কারণে মনে হয়। স্যার হ্যাঁ, হ্যাঁ। আমি পুরোপুরি এগ্রি স্যার। কিসে মানে এগ্রি? টিপস ওই টিক্স পুরোটাই কমেন্টের মধ্যে? ধোঁকাবাজি, নিজে না বুঝলে। ও জি স্যার। আচ্ছা, ও আচ্ছা। আর কেউ কিছু বলবেন? স্যার সবাই তো স্যার স্কিল ইমপ্রুভ করতে বলে, কিন্তু কিভাবে করবে এটা তো আর বলে না, বা বিগিনাররা কিভাবে করবে বা স্কিল ইমপ্রুভ, আচ্ছা লেভেল স্কিল, ওয়াইজ কিভাবে ইমপ্রুভ করবে এটা তো কেউ আচ্ছা বলে না। আচ্ছা মানে কেউ বলে না। তাহলে আমাদের লাগবে কি স্কিল ইমপ্রুভ করাটা লাগবে, ঠিক আছে নাকি? আচ্ছা আপনি তো, হ্যাঁ, এটা স্যার কিভাবে করবে এই ওয়েটা তো স্যার কেউ বলে না। হ্যাঁ আপনি তো একেবারে আবার একটু জায়গা বড় মতো বড় হাত দিয়ে দিয়েছেন। পড়া সমস্যা। আচ্ছা আচ্ছা, এই যে সমস্যাটা যে ঘটে, কেন ঘটে জানেন? আমি সংক্ষেপে বলি, যদিও আমি অনেক কি করে, ভুল পথে যাওয়ার পদ্ধতি কিভাবে। প্রথমে মানুষ যখন আইলস এর নামে, আইলস না জীবনের যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে প্রথমে মানুষ একটা স্কুলে যে পড়বে, মানে সে কিন্তু জানে না যে সে কোন স্কুলে পড়লে তার জন্য ভালো। তার বাবা-মা যেটা মনে করে, আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করে যে আমার বাচ্চাকে কোন স্কুলে দিব। এখন আশেপাশের মানুষ তাদের লেভেল যেমন সেই মোতাবেক বলে। ঠিক আছে? মনে করেন যে বাংলাদেশে তো এমন স্কুলও আছে যে একেবারে ফ্রি। আবার এমনও আছে যে মাসে ৩-৪ লাখ টাকা বেতন লাগে। ঠিক আছে? তো তো মানে লেভেল মানে অনুযায়ী সবাই আরকি মানে এডভাইস করে আরকি। এখন য যখন আমরা IELTS এ আসি, IELTS টা যাদের কাছে নতুন, তাদের ক্ষেত্রেও এমনটা ঘটে যে মনে হয় কিছুই জানি না। কিছু না জানলে আমরা করি কি মানে আমাদের সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না। বর্তমানে তো সোশ্যাল মিডিয়া আছে। আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা করে দেই। মানে বলি যে আমি একেবারে নতুন, আমাকে একটা আমি কি করব? তো কেউ বলে যে ওই যে ক্যামব্রিজের বইগুলি কিনো, এতগুলা লিস্ট ধরায় দেয়। তারপরে আরো কিছু বই-টই থাকে। বিভিন্ন রাইটারের বিভিন্ন বই-টই থাকে আরকি। মানে দেশি, বিদেশি এরকম থাকে। বিদেশিই বেশি আরকি থাকে। তারপরে বলে যে কেমব্রিজের বই সে কিনলো। কিনে দেখে যে সে পারতেছে না। তখন তাকে বলা হয় টিপস আর ট্রিক্স শিখো, শিখে কাজে লাগাও পারবা। তখন সে বলে যে উত্তর হচ্ছে না। তারপরে বলতেছে যে প্রবলেম সলভিং ভিডিও দেখো। আপনি প্রবলেম যেকোনো দেখুন আমি তো দেখছি যে অনেক কিছু মানে আইএলটিএস এর মানে কেমব্রিজে যা আছে শুধু ওই গুগলে, ইউটিউবে লেখলেই সেটার সমাধান চলে আসে যে প্রবলেম সলভিং ভিডিও। ঠিক আছে? আপনি শুধু লিখবেন যে ক্যামব্রিজ নাম্বার এত, মানে ক্যামব্রিজ বুক নাম্বার এত,
টেস্ট নাম্বার এত, আর হচ্ছে, হ্যাঁ, টেস্ট নাম্বার এত, তারপরে লিখবেন আপনি রিডিং লিখবেন বা লিসেনিং লিখবেন বা রাইটিং লিখবেন, যাই লিখবেন চলে আসবে, উত্তর আসবে। বুঝতে পারছেন? তো সেগুলি মানুষ আমরা দেখতে পারি, শিখতে পারি, কিন্তু তারপরেও কমেন্টে লেখে, ওই ভিডিওর কমেন্টে লেখে যে স্যার তো যখন পড়ায় তখন তো মনে হয় সোজা, কিন্তু নিজে করার সময় পারি না। ঘটে এমন, এমন আমি কমেন্ট দেখছি, বড় বড় ইতে আমি দেখছি, আমি নিজেই দেখছি কমেন্ট করতেছে মানুষ যে স্যার যখন পড়াচ্ছে তখন আমার কাছে সহজ মনে হচ্ছে, খুবই পানির মতো সহজ, কিন্তু যখন আমি নিজে করতে যাই আরেকটা, তখন আর আমি পারি না। তখন মনে করেন যে অনেকে বুদ্ধি দেয় যে বেশি বেশি ক্যামব্রিজ প্র্যাকটিস করো, তাহলে হবে, বেশি বেশি ক্যামব্রিজ প্র্যাকটিস করলে নাকি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাও পারে না। আমি তো এমন মানুষকেও চিনি যে ক্যামব্রিজ পুরাপুরি শেষ করে ফেলছে, শেষ করে বলেছে যে এখন আমি কি করব, তার তো লেভেল বাড়ে নাই, ঠিক আছে, সবই প্র্যাকটিস করছে, শেষ করে ফেলছে, একেবারে করা শেষ, বই টই দাগানো শেষ সবকিছু, কিন্তু এখনো তার লেভেল 4-5 মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তখন অনেকে বলে যে টিচার তো আরো আছে, অন্য টিচারের কাছে টিপস নাও, সেখানে গেল, কাজ হইলো না। তারপরে বলবো যে মক দাও, ভাই বেশি বেশি মক টেস্ট দাও, বেশি বেশি মক টেস্ট দাও, মক টেস্ট দিল, কাজ হয় না। তারপরে বলতেছে বেশি বেশি ফাইনাল টেস্ট দাও। আমি আমি এমন একজনকে চিনি ভাই, 2 বছর আগের ঘটনা। উনি উনি আমাকে বলতেছে যে উনি অক্টোবরে পরীক্ষা দিছে, স্কোর আসে নাই, তারপরে নভেম্বরে দিছে, স্কোর আসে নাই, তারপরে ডিসেম্বরে দিছে, স্কোর আসে নাই, তারপরে জানুয়ারিতে দিছে, স্কোর আসে নাই। হ্যাঁ, এই হচ্ছে তার অবস্থা পরপর। সে স্কিল ডেভেলপ হচ্ছে না, খালি পরীক্ষা দিলে তো লাভ নাই, ঠিক আছে। হ্যাঁ, এখানে বলা আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, বুঝছেন? এই কথাটাতে কে কে অ্যাগ্রি করেন? প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এগ্রি করি না। একই করেন না? না স্যার। আচ্ছা, আমি একটু সারপ্রাইজ হলাম আর কি। আচ্ছা, আর আসমা, আসমার মতামত কি? আসমা হাফিজ, হ্যাঁ, এগ্রি করি। এগ্রি করেন। আচ্ছা, আচ্ছা, আমি আর না যাই, আমি মানে একজন বলছেন এগ্রি করেন না, একজন বলছে এগ্রি করেন। হ্যাঁ, ঠিক আছে, দুটার দুইটা পার্সপেক্টিভ আছে। হ্যাঁ, প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে আমাদেরকে, প্র্যাকটিস করলে আমরা পারফেক্ট হই। মনে করেন যে আমি প্রথম দিন আমি যদি সাইকেল চালাতে যাই, আমি প্রথম দিন পারবো না, আস্তে 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 করে চেষ্টা করতে করতে আমি ভালো পারবো, ঠিক আছে। এখন হচ্ছে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এইটা এটা হচ্ছে আমরা যদি ভালো পদ্ধতি প্র্যাকটিস করি, তাহলে আমাদের প্র্যাকটিসটাকে ভালো দিকে নিয়ে যাবে। আমরা যদি খারাপ পদ্ধতিতে প্র্যাকটিস করি, তাহলে আমাদের প্র্যাকটিসটা খারাপ দিকে নিয়ে যাবে। এজন্য এটা অলওয়েজ পারফেক্ট হতে পারে না, যদি আমার পদ্ধতিটা যদি ঠিক না হয়, ঠিক আছে। আসলে হচ্ছে আমার মেথডটা কি, আমি যে প্র্যাকটিসটা করব, আমি কোন মেথডে প্র্যাকটিসটা করব, ঠিক আছে। এর আগের ক্লাসে আমি অনেকে দেখিয়েছিলাম যে যে আমাদের যে হয়, আমরা যে ক্লাস 9-10 পড়ি, ক্লাস 9-10 পড়ার পরে আমরা একটা টেস্ট পেপার সলভ করি, টেস্ট পেপার সলভ করে তারপরে আমরা ফাইনাল পরীক্ষা দেই। এখন যদি এমন হইতো যে আমাদেরকে ক্লাস 9-10 পড়ানো হইলো না বা পড়লাম না, আমরা ডাইরেক্ট টেস্ট পেপার নিলাম, টেস্ট পেপার নিয়ে যদি আমরা মানে কিছুদিন সলভ করলাম, 2-3 মাস সলভ করে যদি আমরা ফাইনাল এক্সামে যাই, এসএসসি তে যাই, তাহলে কি আমাদের ভালো মার্ক আসবে? স্যার যতগুলো ভুল পথের কথা বলছেন না, সবগুলা কোচিং থেকে বলছে যে এগুলা ফলো করতে। স্যার এটা হচ্ছে মজার বিষয়। আচ্ছা, 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 এখন হচ্ছে যে কেমব্রিজের যে বইগুলি, এই যে 1 থেকে 19 বা 20 সামনে আসতেছে, এগুলি আসলে কি? এগুলি হচ্ছে কাইন্ড অফ টেস্ট পেপার, ঠিক আছে। এখানে বিগত কালের
প্রশ্নগুলি যে ছিল সেগুলি ওখানে ঢোকায় ওরা বইগুলি বানাইছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যদি ঠিক সেরকম যা শিখলামই না, আমাদেরকে মনে করেন যে বিভিন্ন বই বিক্রেতা বলে যে বই নাও, বই কিনো আর পেয়ে যাও 9, বলে না এমন? বিজ্ঞাপন আসে না এরকম, ঠিক আছে? এখন এই যে কেমব্রিজের বই, এই যে 20 আসে আসে ভাব, তা আমাদের কাজটা হচ্ছে আগে আমরা শিখবো, তারপরে প্রথমে শিখবো, তারপরে প্র্যাকটিস টেস্ট সলভ করব, তারপরে টিচারের ফিডব্যাক নিব, তারপরে কি টিচারের পরামর্শ নিয়ে এক্সাম বুকিং দিব, বুঝছেন? আপনারা যেখানেই পড়েন, যার কাছেই পড়েন, বুকিং দেওয়ার আগে আপনাদের টিচারকে জিজ্ঞাসা করবেন যে আমি কি এখন বুকিং দিব, আমি কি পারফেক্ট, আমার টার্গেট এইটা, বুঝছেন? এটা অবশ্যই করবেন, কারণ হচ্ছে কোর্স, এটা হচ্ছে এক্সাম ফি অনেক বেশি। হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে না যান তাহলে হয়তো আপনি সমস্যা, আর মানে একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারেন। জি, ওসামা কিছু স্যার বলতেছেন? স্যার যারা কোচিং করে না স্যার তাদের জন্য? যারা কোচিং করে না, আপনি কোনো এক মানে কাউকে আর কি, যে এক্সপার্ট, কারো কাছে আপনি জিজ্ঞাসা করবেন, অথবা হ্যাঁ, জিজ্ঞাসা তো করাই লাগবে। আপনার আপনার সে টেস্ট নিবে, মানে এমন কারো কাছে যোগাযোগ করবেন যে যে আপনার টেস্ট নিবে, টেস্ট নিয়ে দেখবে যে আপনার লেভেলটা কেমন। তারপরে সে আর কি আপনাকে জানাবে যে আপনি আপনি পরীক্ষা দিলে আপনি সেইরকম আপনার পর্যাপ্ত স্কোর আপনি পাবেন কিনা। বুঝতে পারছেন? Yes. স্যার অনেক সময় দেখা যায় বাসায় টেস্ট দিলে দেখা যায় অনেকের 7ও থাকে, কিন্তু মকে গিয়ে দেখা যায় যে অনেকের 5 আসে, 5 বা 5.5। না, মক টেস্টের প্রশ্নটা যেন মানে কেমব্রিজের স্ট্যান্ডার্ড হয়, বুঝছেন? এখন মনে করেন যে অনেকে, মানে অনেক সেন্টারে মক আছে, সেটা হচ্ছে সেরকম মানের না। হ্যাঁ, তো সেরকম হলে তো চলবে না। মানে মানে মকটা যদি দেন, কেমব্রিজ থেকেই আপনি মকটা দিয়েন আর কি, বা বা এমন কোথাও মকটা দিবেন যে যে কেমব্রিজ থেকে যে মক নিবে গ্যারান্টিড, সেরকম কারো থেকে মক দিবেন। অথবা মনে করেন যে আইডিপি, ব্রিটিশ কাউন্সিলের থেকে আর কি দিবেন আর কি। তাদের যে সাইটে আছে না, ওয়েব সাইটে ফ্রি আছে না, কিছু মক আছে না, সেগুলি দিবেন। তাহলে এই যে টিপস এন্ড ট্রিক্স, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা আহ, এখানে একটা কি মানে মৌলা ঝুলতেছে, এই হচ্ছে মনে করেন যে আইএলটিএস এর স্টুডেন্ট নাকি, না, আইএলটিএস এর স্টুডেন্ট এইটা, আর এ হচ্ছে মানে টিপস যিনি আপনাদেরকে মানে দেখায় আর কি। আর এটা হচ্ছে বোঝাটা হচ্ছে আইএলটিএস, এটা এক্সাম ফি এত টাকা, ঠিক আছে? হ্যাঁ, এভাবে চলে, মানে বোঝা বাড়ে, এই টাকার চাপটা বাড়তে থাকে, এই হচ্ছে বোঝাচ্ছে আর কি। এখন আসি একটা অন্য রকম কথায়। আচ্ছা, আমাকে এটা কেউ পড়ে শোনাবেন, এটা স্ক্রিনটা? স্যার আমি বলি, হ্যাঁ, বলেন। তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে। তারা তো কেবল আন্দাজ অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যাচার ছাড়া কিছুই করে না। সূরা আল আনআম আয়াত নং 116। হুম, তাহলে আমরা মোটামুটি বুঝেছি যে আমাদের সৃষ্টিকর্তাই বলে দিচ্ছে যে বেশিরভাগ মানুষ ভুল পথে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি, এই আয়াতটা আমি প্রায় 11 বছর আগে শুনছি, আমি মানে দেখছি, তখন আমার একেবারে মানে মনে করেন যে আকাশ থেকে আমি পড়ছি যে বলে কি, এমন একটা কথা এখানে আছে, আমরা বাস্তব জীবনে জানতাম না। আমরা করি কি, মানে মানে বলে না যে যে হুজুগে বাঙালি, যেখানে যেখানে ভিড় সেখানেই আমরা দৌড় দেই। বুঝতে পারছেন? তো যেখানে ভিড় মনে করবেন যে ওখানে ভুল আছে, ওখানে সমস্যা আছে, আর যেখানে সঠিক সেখানে দেখবে যে মানুষের সংখ্যা কম। ঠিক আছে? এই হচ্ছে বিষয়।
এই যে এখানে দেখা যাচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতেছে একজন, হ্যাঁ, একজন হচ্ছে স্কিল ডেভেলপ করতেছে, সে এগুলি শুনতে চাচ্ছে না। আর এখানে হচ্ছে ভিড়, এই যে ভিড়, ক্যামব্রিজ প্রবলেম সলভিং ক্লাস টিপস এন্ড ট্রিক্স, সবাই এদিকে দৌড়ায় যাচ্ছে, দৌড়ায় এই খাদের ভিতরে পড়তেছে, বুঝতে পারছেন? আর আর যে যে স্কিল ডেভেলপ করতেছে, আমাকে কে যেন একজন বলেন, সাইফুল বলেন যে যে স্কিল ডেভেলপ করা কেউ শেখাচ্ছে না, ঠিক আছে? এই হচ্ছে যে যে স্কিল ডেভেলপ শিখবে সে নিজে নিজেই ক্যামব্রিজ সলভ করতে পারবে, কোনো সাল লাগবে না তার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসে যা যা থাকছে, রিডিং এমসিকিউ সলভ করা শিখবো, যা যা স্কিল ডেভেলপ করতে হবে তা জানবো, স্কিল গুলো কোথা থেকে ডেভেলপ করতে পারবো সেটা জানবো। তো আসল কথা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইজ দ্য শর্টকাট ওয়ে টু সাকসেস। আচ্ছা, এখন এমসিকিউ সলভ করার জন্য কোন কোন স্কিল আমাদের লাগবে? আমি এখানে 10টা স্কিলের নাম লিখছি, ঠিক আছে? যেটা বেস্ট অন কোনটা, এই যে আমাকে যে প্রথমে যে একজন বলে না যে এমসিকিউ তে আমি অপশন খুঁজে পাই না, হ্যাঁ, এই যে সমস্যাটার সমাধানের জন্য এই 10টা স্কিল আমাদের থাকা লাগবে, ঠিক আছে? আমি বলতেছি না যে আপনাদের কারো নাই বা আমাদের কারো এই স্কিলটা নাই, সবারই কম বেশি আছে, আছে বলেই আমরা কিছু কিছু অ্যান্সার আমরা করতে পারি, হ্যাঁ, একেবারে যে নাই তা না, আছে। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি না ভালোভাবে, হ্যাঁ, ঠিক আছে? তো এটা আমাকে পড়ে কে শোনাবে? স্যার আমি বলি। আপনি বলবেন? আচ্ছা, বলেন। স্যার উম, আহ, যে স্কিলগুলো থাকলে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে ক্যামব্রিজ রিডিং এমসিকিউ কোশ্চেন সলভ করা সম্ভব হবে। নাম্বার 1, কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, interpreting the meaning of a sentence or paragraph within the broader context। অর্থাৎ হ্যাঁ, হচ্ছে আমাদের আচ্ছা, বলেন। স্যার আমি কি ব্যাখ্যায় যাব? উম, ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ, করতে পারেন, খারাপ না, ওকে, ভালো হবে। কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমাদেরকে যে সেন্টেন্স গুলো আছে, অথবা যে প্যারাগ্রাফটা আছে, এইটার একটা মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। সেই মিনিংটা বুঝাটাই হচ্ছে ইন্টারপ্রিটিং দ্য মিনিং অফ এ সেন্টেন্স অর প্যারাগ্রাফ উইদিন দ্য ব্রডার কনটেক্সট। এখানে আমি সেকেন্ড একটা ওয়ান, কথা বলি, একটু একটু, হ্যাঁ, এই যে কনটেক্সট, হ্যাঁ, কনটেক্সট মানেটা আমি ইংলিশে বুঝতেছি, কিন্তু আমি এটা যে সঠিক বাংলা শব্দটা কি আমি কিন্তু জানি না, মানে পরিপ্রেক্ষিতে স্যার। আচ্ছা, পরিপ্রেক্ষিত বলেন, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো কনটেক্সটটা হচ্ছে যে আপনি আপনি একটা জিনিস পড়তেছেন, সেটা যেই হোক, একটা যদি গল্পের বইও থাকে, আপনি ওটা আপনি জানেন যে গল্পটা মানে মানে গল্পটার সাবজেক্টটা কি, বিষয়টা কি, হ্যাঁ, মনে করেন সে যদি মনে করেন যে একটা প্যারা আমরা পড়তেছি ট্রাফিক জ্যাম নিয়ে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এই বিষয়টা ট্রাফিক জ্যামের মধ্যেই আছে, মানে ট্রাফিক জ্যাম জাতীয় কোনো একটা বিষয় আর কি, এমন আর কি, সেটাকে বলা হয় ব্রডার কনটেক্সটে আর কি। টাইম ম্যানেজমেন্টে আসি এখন। জি। ওকে, টাইম ম্যানেজমেন্ট, efficiently allocating time to read, locate answers and select options under exam pressure। অর্থাৎ হচ্ছে আমাদেরকে খুব দক্ষতার সাথে আমাদের সময়টাকে বিন্যস্ত করতে হবে বা অ্যালোকেট করতে হবে, যে আমরা যাতে হচ্ছে পড়তে পারি কোশ্চেন এবং প্যারাগ্রাফ এবং হচ্ছে অপশন, এবং হচ্ছে আমরা যাতে হচ্ছে অ্যান্সারটা লোকেট করতে পারি, যে অ্যান্সারটা কোথায় আছে, এবং তার পাশাপাশি আমরা হচ্ছে এক্সাম প্রেশারের ভিতরেই আমরা এই অ্যান্সারের যে অপশনগুলো আছে সেখান থেকে সঠিক অ্যান্সারটা আমরা যাতে বেছে নিতে পারি, সেভাবে আমাদেরকে টাইমটা অ্যালোকেট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এলিমিনেশন এলিমিনেশন স্কিল, এলিমিনেশন স্কিলস, নামে আমরা বুঝতেছি, হ্যাঁ। ruling out incorrect options or distractors that are partially true,
এক্সাজারেটেড অর ইররেলেভেন্ট। হ্যাঁ অর্থাৎ আমাদেরকে যেই অপশনগুলা আমাদের 4টা অপশনের ভিতরে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2টা অপশন হচ্ছে টোটালি হচ্ছে ইররিলেভেন্ট থাকে। সো এই ইররিলেভেন্ট অপশনগুলো আমাদেরকে ডিস্ট্রাক্টর হিসেবে দেওয়া হয়। আইএলস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ডিস্ট্রাক্টর নিয়েই কাজ করে, লিসেনিং এর ক্ষেত্রেও যেমন, রিডিং এর ক্ষেত্রেও তেমন। সো এই ডিস্ট্রাক্টর গুলো আমাদেরকে বাদ দিতে হবে, যেগুলো হচ্ছে যে পার্শিয়ালি ট্রু অর্থাৎ আংশিক সত্য কিন্তু প্যাসেজের সাথে ম্যাচ করতেছে না। এই ধরনের অপশনগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে পারলে আমাদের তখন অরিজিনাল যে অ্যান্সার সেটা বের হয়ে চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, ইনফারেন্স স্কিলস। Inference skills, drawing conclusions or understanding implied meanings not directly stated in the text. অর্থাৎ যেই টেক্সটে যে কথাগুলো আছে সরাসরি হয়তো আমাদের অপশনগুলার সাথে একদম হুবহু যায় না, কিন্তু যেই মিনিং সেটা ওই অপশনের মিনিং এর সাথে ম্যাচ করে কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখতে হবে, যে আসলে অপশনে যেই কথাটা এখানে মিন করছে না, আর এখানে প্যাসেজের বলতেছে ভিতরে কি, আমরা আচ্ছা পড়ে যেই ভাইবটা পাচ্ছি এই হ্যাঁ, দুইটা সেম কিনা, যদি সেম হয় তাহলে ওইটাই অ্যান্সার। এখানে বলতেছে যে ইমপ্লাইড মিনিংস। মনে করেন যে কোন একটা বিষয়ের ইমপ্লাইড, মনে করেন যে ওটা মানে ডাইরেক্ট বলা নাই, তবে বোঝা যাচ্ছে যে এর মানেটা এইটা, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন যে যেমন মনে করেন যে কি বলবো, যে সকালে আমি দেখলাম যে যে বাইরে এসব মানে গাছগাছালি সব মানে ভিজা। হ্যাঁ, তো আমরা ধরে নিতে পারি যে যে রাত্রে বেলা হয়তো বা বৃষ্টি ছিল, এমন আর কি, এটা ইমপ্লাইড মিনিং। বা এখন মনে করে যে বর্ষাকাল, সকালে দেখলাম বাইরে সব ভিজা, মানে হচ্ছে যে নিশ্চয়ই এখানে বৃষ্টি ছিল আর কি, মানে ইমপ্লাইড মিনিং এমন কিছু একটা। তারপরে খুবই ইম্পর্টেন্ট, সিনোনিম এন্ড প্যারাফ্রেজ রেকগনিশন। এটা খুবই ইম্পর্টেন্ট। Synonym and paraphrase recognition, matching rephrased ideas in the options to the original text. অর্থাৎ আমাদেরকে আইএলস এর ক্ষেত্রে আমরা জানি যে আইএলস আসলে সরাসরি কোনো কথা বলে না, সাধারণত যদিও বা বলে তাহলে সেটা একটা ট্র্যাপ হয়ে থাকে। সো আমরা এই দিকে যাব না, আমরা চেষ্টা করব যে অপশনের ভিতরে যেই কথাগুলা বলা আছে সেগুলা সিনোনিম দেখে আমাদের একটা আইডিয়া করে নিতে হবে যে প্যাসেজে কি কি টেক্সট থাকতে পারে। সো সেই সিনোনিম গুলা সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে তখন আমরা এই জিনিসটা আমাদের জন্য প্যাসেজে গিয়ে অ্যান্সার পিক করাটা অনেক ইজি হয়ে যায়। নেক্সটে আছে রিডিং কম্প্রিহেনশন। Reading comprehension, understanding the main idea, purpose or specific details of a passage. অর্থাৎ একটা প্যাসেজের ভিতরে একটা মেইন আইডিয়া থাকে সাধারণত, কখনো কখনো 2টা মেইন আইডিয়াও থাকতে পারে, তবে যেই মেইন আইডিয়াটা আমাদেরকে এই এমসিকিউ সলভ করার জন্য হেল্প করবে সেই মেইন আইডিয়াগুলা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এর মেইন আইডিয়ার কারণটা কি, মানে কি কারণে এটা মেইন আইডিয়া হয়েছে, অথবা তার বিস্তারিত বর্ণনা প্যাসেজে কি আছে সেই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে পড়ে বুঝতে হবে। আচ্ছা, স্কিমিং এন্ড স্ক্যানিং সবাই আমরা জানি নাকি? Skimming and scanning, quickly identifying relevant information or keywords in the text. অর্থাৎ হচ্ছে আমরা যখন একটা প্যাসেজ পড়বো তখন প্রথমেই আমাদেরকে হচ্ছে স্কিমিং এ চলে যেতে হবে, আমরা খুব দ্রুত কোনো একটা জিনিস হচ্ছে পড়ে ফেলবো, পড়ে একটা আইডিয়া নিব যে এই প্যাসেজটা আসলে কি বলতেছে বা প্যারাগ্রাফটা কি বলতেছে। এরপরে হচ্ছে আমরা যখন হচ্ছে অপশন গুলা দেখবো, অপশনের ভিতরে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব এবং এই কিওয়ার্ড গুলার সিনোনিম কে আমরা হচ্ছে স্ক্যানিং মোডে চলে যাব এবং স্ক্যানিং করে আমরা কিওয়ার্ড গুলা আইডেন্টিফাই করব যে এই কিওয়ার্ডের সিনোনিম গুলা কোথায় কোথায় আছে, দেন সেই জায়গাগুলো আমরা পড়ব। ফ্যান্টাস্টিক। ভোকাবুলারি নলেজ। Vocabulary knowledge, recognizing synonyms, paraphrases and context based meanings of words. অর্থাৎ আমাদেরকে সিনোনিম
এবং প্যারাফ্রেজ এই সম্পর্কে আমাদের হচ্ছে আইডিয়া থাকতে হবে এবং সেগুলোকে আমাদের শনাক্ত করতে হবে যে এটা কিভাবে প্যারাফ্রেজিংটা করছে অথবা কোন সিনোনিমটা ইউজ করার মাধ্যমে প্যারাফ্রেজিং করছে। প্যারাফ্রেজিং অনেকভাবে করা হয়, ইভেন প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেও প্যারাফ্রেজিং করা যায়। সো ক্লজ আগেরটা পরে এনেও পরেরটা আগে এনে এইভাবেও প্যারাফ্রেজিং করা যায়। সো এই কোনভাবে প্যারাফ্রেজিং করা হয়েছে সেইটা দেখে আমাদের হচ্ছে জিনিসগুলো বুঝতে হবে এবং হচ্ছে কোন ওয়ার্ডটা কোন কনটেক্সটে ব্যবহৃত হয়েছে সেই সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপর আসে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রিটিক্যাল থিঙ্কিং এর কারণেই মানে মানে ক্রিটিক্যাল থিঙ্কিং না থাকার কারণে অনেকে করে কি যে যে প্রথমে সঠিক উত্তরটা দেয়, পরে আবার এসে সে ভুল দিয়ে দেয়। ক্রিটিক্যাল থিঙ্কিং স্যার বলবো, হ্যাঁ বলেন। analyzing and evaluating options to distinguish between correct and incorrect answers। অর্থাৎ আমাদেরকে এই আমাদেরকে যখন আমরা অ্যান্সারগুলা বা অপশনগুলা পড়বো, পড়ার পরে আমরা যখন প্যাসেজে যাব তখন আমাদের প্যাসেজের সাথে ম্যাচ করে আমাদেরকে বুঝতে হবে যে অনেকটা যে কাটাকাটি খেলার মতো যে ইররিলেভেন্ট বা ডিস্ট্রাক্টর কোনগুলো আছে এবং হচ্ছে যে সেই ডিস্ট্রাক্টর বা ইররিলেভেন্ট অপশনগুলোকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে এবং হচ্ছে যে আমাদেরকে আসল যে অ্যান্সার সেটা আমাদেরকে পিক করে নিতে হবে। যদি আমরা আসল অ্যান্সার পিক করতে আমাদের সমস্যা হয় তখন আমরা যদি আমাদের এই এলিমিনেশন পদ্ধতিতে যাই এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কাজে লাগাই তখন হচ্ছে যে আমাদেরকে এইটা হেল্প করবে রং অ্যান্সার গুলা বা রং অপশন গুলাকে এলিমিনেট করতে এবং হচ্ছে কারেক্ট অ্যান্সারটাকে বের করে নিয়ে আসতে। তারপরে অ্যাটেনশন টু ডিটেইল। Attention to detail, identifying precise information that matches the question, avoiding distractors। অর্থাৎ হচ্ছে প্রিসাইজ ইনফরমেশন গুলাকে আমাদেরকে অর্থাৎ হচ্ছে যেটার জন্য প্রযোজ্য সেই অ্যাকচুয়াল যে ইনফরমেশন বা অ্যাকুরেট যে ইনফরমেশন সেই অ্যাকুরেট বা একদম যথার্থ যে ইনফরমেশন সেটাকে আমাদেরকে আগে হচ্ছে শনাক্ত করতে হবে এবং হচ্ছে যেটা কোশ্চেনের সাথে ম্যাচ করতেছে এবং ডিস্ট্রাক্টরকে আমরা এইভাবে করে এলিমিনেট করতে সক্ষম হব। হ্যাঁ, তারপর হচ্ছে আর কিছু না, এই পেজে আছে ফাস্টার রিডার, আইলস রিডিং। এখন আমরা কিছু এক্সারসাইজে যাব। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না একটু। জি দেখা যাচ্ছে স্যার। এখন আমরা ডিভাইড your vocabulary notebook into topics, leave space to add new words as you learn them। হ্যাঁ, আমাদের সমস্যা হচ্ছে যে ভোকাবুলারি নিয়ে আর কি আমরা সমস্যায় পড়ি, সেজন্য আর কি এই বলা হচ্ছে যে একটা নোটবুক এইভাবে আর কি রাখবেন, রেখে মনে করেন যে আপনি যখন যেটা পারবেন না আটকাবেন সেটা আপনি ওই ভোকাবুলারি আপনার খাতার মধ্যে আপনি লিখে রাখবেন, নোট করবেন, পার্সোনাল নোট। বুঝতে পারছেন? এমন না কারো কাছ থেকে কোনো ভোকাবুলারি লিস্ট নিবেন না, লিস্ট নিয়ে মুখস্থ করতে যাবেন না। আপনি আপনার চলার পথে যেখানে আটকাবেন, যেই শব্দে আটকাবেন, ডিকশনারি বের করবেন, করে সেই সেই ভোকাবুলারি শব্দটা লিখবেন, দেখে সেটা কোন ফর্মে আছে, সেটা যদি নাউন হয় তাহলে লিখবেন নাউন, ওটার ভার্ব ফর্ম কি, ওটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, ওটার অ্যাডভার্ব ফর্ম কি, এইভাবে লিখবেন আর একটু পড়বেন যে এটা মানে কোন কোন জায়গায় ইউজ হয় আর কি। ঠিক আছে? তো এই যে আমরা একটা প্যাসেজে যাব, প্যাসেজে যাওয়ার আগে এখানে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে এখানে যেই এই বক্সের মধ্যে যেই শব্দগুলি আছে এই শব্দগুলি ওয়ার্ক রিলেটেড নাকি স্টাডি রিলেটেড, মানে মানে কোনটা কোথায় বসবে। আপনারা যদি সবাই মাইকটা অন করেন, অন করে আর কি আমাকে বলেন, তাহলে মনে করেন যে আমাদের একসাথে শেষ হবে। আচ্ছা, একাডেমিক শব্দটা কোথায় ম্যাচ করে, ওয়ার্কে নাকি স্টাডিতে? স্টাডিজে। একাডেমিক ডিগ্রি। আচ্ছা, ডিগ্রিটা স্টাডিজে। হ্যাঁ, জব
ওয়ার্কে, ওয়ার্ক, সবাই বলেন, হ্যাঁ, শুধু দুই একজন বললে হবে। অফিস, ওয়ার্ক ওয়ার্কে, স্যার। ওয়ার্ক, আচ্ছা। ব্লেন্ডেড লার্নিং, স্টাডিজে, এমপ্লয়ার এমপ্লয়ার্স, ওয়ার্ক, এমপ্লয়ার্স ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কে, কোয়ালিফিকেশন, ওয়ার্ক, ওয়ার্কে, কোয়ালিফিকেশন ওয়ার্কে, কোয়ালিফিকেশন স্টাডি, ওয়ার্কে, স্টাডি স্যার। কোয়ালিফিকেশন আমার কোয়ালিফিকেশন আমার মনে হচ্ছে স্টাডিজ, বুঝছেন, কোয়ালিফিকেশন ওয়ার্ক টু ওয়ার্ক, স্যার, হ্যাঁ। কোয়ালিফিকেশন না থাকলে তো কেউ জব পায় না, মানে জবে অ্যাপ্লাই করতে পারে না, তাহলে তো এইটার জন্য এইটা প্রাইমারি কনসার্ন। আচ্ছা আমরা, না, হ্যাঁ বলেন। কোয়ালিফিকেশন স্টাডি হবে, নট জব হবে। এখানে জব হবে না। কোয়ালিফিকেশন দুইটা হতে আমরা পারে, জব কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, স্পেসিফিক না। একটা স্টাডিজও দিতে পারেন বা ওয়ার্কও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমরা দেখবো অ্যান্সারে কি আছে। লাইফ লং লার্নিং, এটা কি ওয়ার্ক নাকি স্টাডিজ? লাইফ লং লার্নিং, স্টাডিজ, স্টাডিজ। বিজনেস, স্টাডিজ রিলেটেড। বিজনেসটা ওয়ার্ক, ওয়ার্ক, বিজনেস ওয়ার্কে, রিটায়ারমেন্ট, ওয়ার্কে, ওয়ার্ক, ওয়ার্ক, প্রাইমারি এডুকেশন, স্টাডিজে, স্টাডিজ, সেমিনার্স, সেমিনার স্টাডিজেই হয়, সেমিনার্স। এটা স্টাডিজও হয়, ওয়ার্কও হয়, ওয়ার্কেও হয়। সেমিনার্স। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু আছে যে দু জায়গায় পড়তেছে। তো আমাদের উত্তরে আমরা দেখি যে ওয়ার্ক আছে বিজনেস, এমপ্লয়ার্স, জব, অফিস, রিটায়ারমেন্ট, হ্যাঁ, বাকি যা যা আছে সব স্টাডিজ দিয়েছে। কোয়ালিফিকেশন স্টাডিজ, তারপরে কি প্লেন লার্নিং, ডিগ্রি, প্রাইমারি এডুকেশন, লাইফ লং লার্নিং, সেমিনার, সব স্টাডিজ, ঠিক আছে। তার মানে কোয়ালিফিকেশনটাও আসলে হচ্ছে ওয়ার্কেও হবে, স্টাডিজেও হবে। না, এখানে স্যার ৩টা বিষয় বোধ হতে পারে: ব্লেন্ডেড লার্নিং, কোয়ালিফিকেশন, লাইফ লং লার্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েল লাইফে হতে পারে আর কি, হ্যাঁ। তারপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে আচ্ছা একটা কথা বলে রাখি, মাল্টিপল মানে এমসিকিউ মানে সলভ করার মেথড আছে দুইটা। দুইটা মেথড আজকে আমরা বলবো, ঠিক আছে, জানবো, হ্যাঁ। দুটার মধ্যে মনে করেন যে আপনি চুজ করবেন কোনটা আর কি আপনার জন্য মানে ফিট করে আর কি, ঠিক আছে। এখন আমরা জানতেছি যে মেথড নাম্বার 1, ঠিক আছে। স্পেন্ড 1 minute কুইকলি রিডিং দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন, ঠিক আছে। আমরা এই যে এই যে প্যাসেজটা আছে এটা 1 মিনিট আমরা কুইকলি দেখব। দেখার পরে আমরা আমরা বলবো, ডাজ দ্য টেক্সট এক্সপ্রেস এ পজিটিভ অর নেগেটিভ ভিউ অফ গ্লোবালাইজেশন ইন এডুকেশন, ঠিক আছে। তো তো আমরা যখনই কোনো টেক্সট হবে আসবে আপনার সামনে, ওইটা 1 মিনিট আমরা দেখে মানে মানে ভাববো যে এইটা কি আসলে কোনো কিছু পজিটিভ বলতেছে নাকি নেগেটিভ বলতেছে, নাকি দুইটাই বলতেছে, নাকি পজিটিভ বলতেছে বেশি, নেগেটিভ বলতেছে কম, বুঝছেন। এটা আমরা একটা ধারণা ওভারঅল 1 মিনিট দিয়ে আমরা জেনে নেব, ঠিক আছে। তাহলে আমরা আসি, 1 মিনিট আমি দিচ্ছি, 1 মিনিট আপনারা দেখেন, দেখে আমাকে পরে আমাকে বলবেন যে যে এটা কোনটা, ঠিক আছে। সবাই কি রেডি? জি রেডি? স্যার। রেডি না? আচ্ছা, তাহলে আমি আমি অন করে 1 মিনিট আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখেন। দেখা যাচ্ছে স্ক্রিন? রেডি করলাম।
হ্যাঁ, সময় শেষ। এখন বলেন মতামত কি কার? স্যার এটা বেসিক্যালি হচ্ছে মানে বেনিফিশিয়াল বা অ্যাডভান্টেজিয়াস জিনিসপত্র নিয়ে আলোচনা করছে, গ্লোবালাইজেশনের পজিটিভ দিক নিয়েই আলোচনা করছে, কিছু ক্ষেত্রে নেগেটিভ দিকও তুলে ধরছে, যেরকম হচ্ছে যে ওয়েস্টার্ন আচ্ছা ঠিক আছে, ওয়েস্টার্নিয়ান আর আর কালচার। বলা লাগবে না। হ্যাঁ, এসাটা আমি পেয়ে গেছি। আর কেউ বলবেন? আসমা, হাফিজ, শারুন, ওসামা, হ্যাঁ, কি সাইফুল ইসলাম, হ্যাঁ বলেন। স্যার নেগেটিভের তুলনায় পজিটিভলি বেশি বলতেছে। কি নেগেটিভ বলতে কম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কি? সাইফুল? স্যার স্যার অল্প একটু স্যার পড়তে যেহেতু স্যার একটু বিষয় মানে বুঝিয়ে নাকি স্যার। বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, আর কেউ? হালিমা বেগম, জোবায়ের সিদ্দিকী, মারিয়া ওয়াদুদ, এমডি আরিফ, খলিল হাসান। গ্লোবালাইজেশনের বেনিফিটসটা বোঝানো হয়েছে। আচ্ছা, মানে পজিটিভটা বলছে, নেগেটিভ কি জি বলে নাই? না। নেগেটিভ বলে নাই কিছু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমরা বুঝলাম। আর মোস্ট আচ্ছা, পয়েন্টই হচ্ছে পজিটিভ। মোস্টলি পজিটিভ বলছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, in multiple choice question you have to choose the correct answer from the four options A B C D, এই যেখানে বলছে। হ্যাঁ, four options. In the test you will not have time to read the whole passage in detail, ঠিক আছে? এখানে কনফার্ম বলে দিচ্ছে যারা যারা এই পরীক্ষার প্রশ্নগুলি বানায়, তারা কনফার্ম বলে দিচ্ছে যে পুরা প্যাসেজ পড়ার সময়, মানে ডিটেইলে পড়ার সময় আপনি পাবেন না, বুঝতে পারছেন? সেইভাবেই তারা প্রশ্নটা বানায়, ঠিক আছে? You need to quickly find the part of the text that contains the answer, বুঝছেন? আপনি কুইকলি ওটা ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, আর আর অ্যান্সারটা আপনি খুঁজবেন। ফার্স্ট হচ্ছে, এখন আমরা পদ্ধতিতে আসি। ফার্স্ট, স্কিম দ্য টেক্সট, রিড ইট ভেরি কুইকলি সো ইউ নো হোয়াট ইট ইজ অ্যাবাউট। হ্যাঁ, আমরা একটু আগে 1 মিনিট যেটা করলাম সেটাই হচ্ছে স্কিমিং। হ্যাঁ, স্কিম দ্য টেক্সট করলাম করলাম আর কি আমরা, ঠিক আছে? নেক্সট করবো কি, লুক এট দ্য মেইন পার্ট অফ দ্য কোয়েশ্চেন্স, নট দ্য কোয়েশ্চেন্স, নট দ্য অপশনস এ বি সি ডি, ঠিক আছে? আমরা শুধু এই যে প্রশ্ন আছে না, শুধু আমরা প্রশ্নটা আমরা দেখবো, আমরা এই যে অপশন গুলির দিকে তাকাবো না, ঠিক আছে? শুধু আমরা প্রশ্নটা দেখবো। তাহলে and decide which words will help you find the answer, এখানে যে লেখা আছে আমরা শুধু প্রশ্নটা দেখবো, দেখে আমরা ডিসাইড করব কোন ওয়ার্ডটা, প্রশ্নের মধ্যে কোন ওয়ার্ডটা আমাকে উত্তর খুঁজতে সাহায্য করবে। এখানে বলছে ব্লেন্ড এন্ড লার্নিং মিনস, তার মানে যেখানে ব্লেন্ড এন্ড লার্নিং কথাটা আছে সেই ওয়ার্ডটা আমি খুঁজবো ডাইরেক্ট, বুঝছেন? সেটা আমাকে সাহায্য করবে অ্যান্সারটা খুঁজতে। তারপরে দেন রিড দ্য টেক্সট এগেইন কুইকলি, তারপরে আমরা এটা দেখবো, দিস টাইম ইউ আর অনলি লুকিং ফর দ্য কিওয়ার্ডস অর ওয়ার্ডস হুইচ মিন দ্য সেম, বুঝছেন? এখানে ব্লেন্ডেড লার্নিং শব্দটা ডাইরেক্টলি থাকতে পারে অথবা একটু পরিবর্তন করতে পারে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য টেক্সট হোয়ার দ্য অ্যান্সার ইজ, সেইখানেই অ্যান্সারটা লুকানো আছে, ঠিক আছে? এটা আর কি আমাদেরকে করা লাগবে, বুঝতে পারলাম আমরা? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে ইয়া। তাহলে এখানে বলছে যে, প্রশ্নে আসি আমরা, কুইকলি ফাইন্ড প্যারাগ্রাফ এ টু এফ, ইউ নিড টু রিড Answer this অ্যান্সার দিস question. কোয়েশ্চেন। আচ্ছা, ব্লেন্ডেড লার্নিং মিনস, বুঝছেন? আমি তো অপশনটা দেখবো না, আমি এখন এখানে ব্লেন্ডেড লার্নিং কোথায় আছে আমি আমি এটা পড়ে বের করে সেটা আমি বের করবো যে ব্লেন্ডেড লার্নিং মানে প্রথম প্যারাগ্রাফেই আছে, প্রথম প্যারাগ্রাফে 5 নাম্বার লাইনে ব্লেন্ডেড লার্নিং মিনস স্টাডিং পার্টলি ইন এ ট্রেডিশনাল ওয়ে ইন দ্য ক্লাসরুম এন্ড পার্টলি অনলাইন অর ভায়া ইমেইল। উত্তর আমরা পেয়ে গেছি, ঠিক আছে? দারুণ না? উত্তর আমরা পেয়ে গেছি। এখন আমি অপশনে যাব। অপশনে মানে কি, আমার মানে পার্টলি হচ্ছে ক্লাসরুম, পার্টলি হচ্ছে
অনলাইন, এই তো? অনলাইন অনলাইন ভাইয়া ইমেইলের মাধ্যমে। হ্যাঁ, মনে হচ্ছে পার্টলি হচ্ছে ক্লাসরুম, মানে ক্লাসরুমে বসবো, আবার আবার ঘরে বসে অনলাইনেও করব, ঠিক আছে? এই তো বিষয়টা তো হ্যাঁ এইটাই। হ্যাঁ, এখন আমি অপশনে অপশন দেখি যে অপশনে যাব, কোন অপশনে মিলে এটা। নাম্বারে কন্টিনিউ টু লার্ন থ্রু আউট ইউর লাইফ, এটা তো বলেই নাই। নাম্বার সি, মিক্সিং ট্রেডিশনাল এন্ড মডার্ন মেথডস। মডার্ন মেথডস কি না? শিওর? মিনস প্রত্যেকে? জি স্যার, প্রত্যেকে? শিওর। এনিবডি ডিফারেন্ট কমেন্ট আছে কারো? ডিফারেন্ট ভিউ আছে? সবাই কি অ্যাগ্রি না? মানে হচ্ছে মিক্স এখানে নাম্বার সি। হ্যাঁ, জি বলেন। কে? আরিফ হাসান, হ্যাঁ বলেন। ভিন্নমত আছে নাকি অ্যাগ্রি করতেছেন? আমাদেরকে কনফিউজড করার জন্য স্টাডিং অনলাইন অর ভায়া ইমেইল দেওয়া হয়েছে। হ্যাঁ, 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 হ্যাঁ। বুঝছেন? তারা হচ্ছে তারা হচ্ছে একটু মনে করেন যে একটু দুষ্টু আর কি। ওই যে একটা গান আছে না যে দুষ্টু কোকিলা, ওইটা হচ্ছে দুষ্টু কোকিলা, ওই যে ওইটা, ওই যে ওই যে বি, বুঝতে পারছেন? তারপরে আসি আমরা টুতে আসি। হ্যাঁ, টুতে বলছে অল দিজ আর অ্যাডভান্টেজেস অফ গ্লোবালাইজ এডুকেশন এক্সেপ্ট। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে সবগুলি হচ্ছে সুবিধা, একটা হচ্ছে সুবিধা না, ঠিক আছে? এখন নাম্বার ডি। না মানে না পড়ে, আচ্ছা না, স্যার, ওই যে আপনি আমাকে তো স্ক্যান করার সময় দিছিলেন 1 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না, এখানে এখানে আমি আসলে কি কি বলছে আমি নাম্বার একটু সি প্যারাগ্রাফে স্যার, সি প্যারাগ্রাফে। হ্যাঁ, শীতে কি বলছে? However, it is not good news for everyone. In some developing countries, it's usually the elite or the richest people in the large cities who have access to international education. অর্থাৎ এর আগের প্যারাগ্রাফ গুলোতে আমাদের হচ্ছে যে অ্যাডভান্টেজ বা বেনিফিট গুলার কথা বলছে, হ্যাঁ, হাউএভার এসে এখানে হচ্ছে ভিন্ন কথা বলছে। তার মানে এখানে ডিসঅ্যাডভান্টেজই বলতেছে, এটা মিন করা যায়। এবং এখানে বলতেছে যে এটা ভালো নিউজ না সবার জন্য ইন সাম ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে ভালো নিউজ না, তার মানে তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ কোনো কিছু। সো এক্সেপ্ট দিয়ে মানে যখনই এক্সেপ্ট বলতেছে তার মানে তো এটা খারাপ কোনো জিনিসটাকেই পিক করতে বলতেছে। সো এই খারাপ জিনিসটাই ছিল এটা, যে এটা শুধুমাত্র রিচ কান্ট্রিতে জন্য এটা প্রযোজ্য হচ্ছে, যাদের উন্নত টেকনোলজি আছে এবং যাদের মানে হচ্ছে যে ক্ষেত্রে এটা মানে এটাকে গ্র্যাব করাটা ইজি। হোয়ারাস পরের লাইনে বলছে যে ডেভেলপিং কান্ট্রিজে অনেকের বাসায় হচ্ছে যে ইভেন বেসিক ইন্টারনেট কানেকশনই নাই। সো তারা কিভাবে এই ধরনের জিনিসপত্রকে গ্র্যাব করবে, কম্পিউটার নাই। সো তাদের জন্য এটা আসলে একটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই তো আমরা বুঝলাম না? তাহলে তাহলে আমরা যা যা দেখলাম আর কি, ওই ওই আগেরটার নাম্বার ওয়ানের অ্যান্সার হচ্ছে প্রথমটা সি হলো, পরেরটা হচ্ছে বি। অ্যান্সার আমাদের সঠিক হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটু প্র্যাকটিস আছে, এটা হচ্ছে একটু অ্যাডভাইস। হ্যাঁ, সামটাইমস দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট আর দ্য সেম অ্যাজ দ্য কিওয়ার্ডস ইন দ্য কোশ্চেন। ফর এক্সাম্পল দ্য টেকনিক্যাল টার্ম ব্লেন্ডেড লার্নিং, বুঝছেন? মাঝে মধ্যে হয় কি, ওই যে মানে 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 প্রশ্নের যে ওয়ার্ড আছে সেটা ওই প্যাসেজের সেম সেম টু সেম থাকবে আর কি। সেম টু সেম সেম টু সেম থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা খুঁজে পাবো সহজে। কিন্তু সামটাইমস দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট আর ডিফারেন্ট টু দ্য কিওয়ার্ডস বাট দে মিন সামথিং সিমিলার, বুঝতে পারছেন? মাঝে মধ্যে দেখবো যে একটু ডিফারেন্ট ওয়ার্ডস দেওয়া আছে কিন্তু অর্থটা সেম, বুঝতে পারছেন? অর্থটা সেম। যেমন ধরেন মানে অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ করলো আর কি, এরকম প্যারাফ্রেজিং করলো আর কি। হ্যাঁ,
When you are looking for the keywords in the text, it is important to look for words or group of words that mean the same. We call this paraphrasing. তো প্যারাফ্রেজ মানে কি? মানে হচ্ছে যে একটা মনে করেন যে কিওয়ার্ডের সাথে মানে হুবহু মিলতেছে সেরকম একটা ওয়ার্ড অথবা কিছু কয়েকটা ওয়ার্ড মিলে সেম মিনিং বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং। ঠিক আছে? তো এখন আমরা আছি লুকিং ফর ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস। হ্যাঁ, আমরা আমরা কিছু একটা মানে কাইন্ড অফ গেমের মতো, এখানে কিছু ওয়ার্ড আছে আর কিছু মানে বক্সের কিছু ওয়ার্ড আছে। এখন আমরা আমরা সিমিলার মিনিং এর ওয়ার্ড গুলি আমরা দেখবো, দেখি আমরা কে কয়টা আমরা করতে পারি। ঠিক আছে? এখানে এখানে অ্যাব্রোড, অ্যাব্রোডের সিমিলার মিনিং এখানে কোনটা আছে? ওভারসিজ, ওভারসিজ, ওভারসিজ। বেনিফিটস, অ্যাডভান্টেজেস, না, ভ্যালুয়েবল। বেনিফিটস, অ্যাডভান্টেজেস, বেনিফিটস মানে হচ্ছে সুবিধা, দিস আর অ্যাডভান্টেজেস। আর অ্যাডভান্টেজেস মানেও হচ্ছে সুবিধা। ঠিক আছে? হ্যাঁ, ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ডিস্টার্বিং, ডিস্টেন্স লার্নিং হতে পারে। না না, ডিস্টার্বিং, ডিসরাপ্টিং, ডিস্টার্বিং মানে ডিস্টার্বিং হচ্ছে হচ্ছে ডিসরাপ্টিং। মানে মানে বিরক্তিকর কিছু একটা, বুঝতে পারছেন? ডিস্টার্বিং, হ্যাঁ, মানে বিরক্তিকর কিছু, সেটা হচ্ছে এটার মানে ক্লোজ মিনিংটা হচ্ছে ডিসরাপ্টিং। ঠিক আছে? এই যে ডিসরাপ্টিং, দেখতে পাচ্ছেন? ডিসরাপ্টিং। জি স্যার বলেছি। হ্যাঁ, আচ্ছা। গোয়িং টু, অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডিং। আচ্ছা, এনরিচ, মেক বেটার, এনরিচ। ঠিক আছে? এটা আমি অনেক বছর আগে মুখস্থ করতাম এভাবে যে 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 বড় লোক বানাচ্ছে। হ্যাঁ, মানে মানে বেটার, এনরিচ। ভ্যালুয়েবল, ইউজফুল। না না না, ভ্যালু, আচ্ছা, ইউজফুল। আচ্ছা, আমি কোনটা দেখবো? আচ্ছা, আপনি স্যার উল্টা বলছেন তো আমিও উল্টা করে সোজা করে দিলাম। ওটা বলছি, হ্যাঁ। আচ্ছা, স্যার ওয়ার্ক প্লেসেস, ওয়ার্ক প্লেসেস হচ্ছে অফিসেস। ওয়ার্ক অফিসে সহজ। হ্যাঁ, তাহলে একটা কথা বলে নেই, আমরা যে এসে লিখি না, এসে এসে আমরা মনে করি যে এসেতে মনে করি যে একটা লাইনে যদি আমরা আমরা অ্যাব্রোড লিখি, আবার ওই আরেক লাইনে আসলে অ্যাব্রোডের জায়গায় আমরা লিখবো ওভারসিজ, মানে একটু চেঞ্জ, মানে আমরা সেম ওয়ার্ড ইউজ করবো না বারবার। বুঝতে পারছেন? তবে কি বুঝতে পারছেন? আমরা যদি সেম ওয়ার্ড ইউজ করি, সেম ওয়ার্ড, হ্যাঁ, সব সব সময় যদি আমরা সেম ওয়ার্ডই দেই মানে একই জায়গাতে, তাহলে স্কোর মানে ওই রাইটিং এর স্কোর 6 উপরে যাবে না, মানে ভুলেও যাবে না। বুঝছেন? কিন্তু যদি আমরা ওয়ার্ড বারবার চেঞ্জ করি মানে মিনিংটাকে সেম রেখে, তাহলে রাইটিং এ কিন্তু রাইটিং হোক স্পিকিং হোক আপনার স্কোরটা 7 উপরে যাবে। ঠিক আছে? এটা অবশ্য মনে রাখবেন। এটা হচ্ছে স্যার লেক্সিক্যাল রিসোর্সেসে হ্যাঁ 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 অ্যাড হবে। হ্যাঁ হ্যাঁ, লেক্সিক্যাল রিসোর্সের বিষয় এটা। হ্যাঁ, এখানে বলছে the words you don't need are examples of the type of words which are likely to be the same in word in both the question and the text। বুঝতে পারছেন? এর মানে হচ্ছে আপনার আপনার কোর্সের যেই ওয়ার্ডগুলি আপনার লাগবে না, যেই ওয়ার্ডগুলি আপনি নিবেন না, মানে কিওয়ার্ড না, সেগুলি আবার ওই প্যাসেজে সেম টু সেম থাকতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছেন? এটা কিন্তু খুবই সিরিয়াস। এটা কিন্তু মানে সচরাচর মানুষ জানে না আর কি। ঠিক আছে? আপনার যেটা কিওয়ার্ড সেটা সেটা সেম টু সেম থাকতেও পারে, নাও পারে, কিন্তু যেই ওয়ার্ডগুলি প্রশ্নের মধ্যে যেই ওয়ার্ডগুলি লাগবে না, মানে উত্তর খুঁজতে হোক বা যে কোনো কাজে হোক, হ্যাঁ, লাগবে না, সেই ওয়ার্ডগুলি সেম টু সেম প্যাসেজে থাকবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে জি পারছেন? স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সিরিয়াস। এটা এটা আমরা সচরাচর জানি না এটা। বুঝতে পারছেন? যেটা আরেকবার বলি, আমার যেই ওয়ার্ডটা লাগবে, যেমন ধরেন ব্লেন্ডেড লার্নিং, হ্যাঁ,
যেই ওয়ার্ডটা লাগবে সেটা সেইভাবেই থাকতে পারে, নাও পারে, কিন্তু যেই ওয়ার্ডগুলি আমার লাগবে না সেগুলি সেগুলি সেইভাবে সেম টু সেম থাকবে, সেম টু সেম প্যাসেজে। আচ্ছা, আশা করি সবাই বুঝছেন, মনে রাখবেন অ্যাটলিস্ট এই জিনিসটা মনে রাখবেন, এটা আপনার জন্য অনেক সেফ হবে, ঠিক আছে? তাহলে আসি লুকিং ফর, এটা তো আমরা করছি, এই যে আমাদের অর্থটা অ্যান্সার, ওভারসিজ অ্যাডভান্টেজ ডিসরাপ্টিং অ্যাটেন্ডিং এন দিস ভ্যালুয়েবল অফিসেস। হ্যাঁ, এখন আসি আইডেন্টিফাইং দ্য মেইন আইডিয়া। মেইন আইডিয়া আমরা আমরা কিভাবে দেখব, কিভাবে আমরা আইডেন্টিফাই করব? আজকে তো আমাকে অনেকে শুরুতে বলছেন না যে মেইন আইডিয়া ধরতে পারি না, শুরুতে আমাকে মানে দুই একজন বলছিলেন আর কি। হ্যাঁ, তো কোয়েশ্চেন্স অফেন relate to the main ideas of the passage. It is therefore important that you are able to identify them. এই যে মানে প্রশ্নটা সাধারণত প্যাসেজের মেইন আইডিয়া নিয়েই করবে, তাই আপনার উচিত এটাকে বের করতে পারা। এখন দেখি যে এটার ওয়েটা কি, এটা খুবই সিরিয়াসলি মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, লাগলে স্ক্রিনশট নিয়ে রাখেন এই জায়গাটা। Read the first paragraph and the first sentence of every other paragraph, as this is where the main ideas can usually be found. প্যারাগ্রাফ মানে ফার্স্ট প্যারাগ্রাফটা পুরোটা পড়তে বলতেছে, আর বাকিগুলার প্রথম সেন্টেন্স পড়ে যেতে বলছে, তাহলে আপনি বুঝে যাবেন এটার মেইন আইডিয়াটা কি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। সবাই বুঝছেন তো না? হ্যাঁ, প্রথম এভরিবডি? প্যারাগ্রাফটা ফুল পড়তে হবে আর বাকি প্যারাগ্রাফগুলোর প্রথম সেন্টেন্সটা পড়তে হবে। হ্যাঁ, তাহলে আমরা মেইন আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে? এক্স্যাক্টলি আচ্ছা, স্যার। আচ্ছা, মনে থাকবে সবার? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর না, আমি এখানে অ্যান্সার তো এখন, আচ্ছা, এটা একটা এক্সারসাইজ। হ্যাঁ, এখন আমরা which four sentences represent the main ideas of the passage? হ্যাঁ, এই প্যাসেজের মধ্যে কোন চারটা আমাকে মেইন আইডিয়া সম্পর্কে বলতেছে প্যাসেজের। হ্যাঁ, তো তো প্যাসেজটা আমি এবার 2 মিনিট পড়তে দিব, আগে 1 মিনিট প্রশ্নটা আপনি দেখে রাখেন, নোট রাখেন কোথায় কি আছে, ঠিক আছে? তারপরে আমি 2 মিনিট পড়তে দিব প্যাসেজটা, ঠিক আছে? তো 1 মিনিট আপনারা প্রশ্নগুলি দেখেন, আইডিয়াগুলি, ঠিক আছে? ইউর টাইম স্টার্টস নাও, ঠিক আছে? স্যার হয়ে গেছে, দিয়ে দিন। সবার হোক। 1 মিনিট যেহেতু বলছি, 1 মিনিট যেহেতু বলছি, সবার হোক। ঠিক আছে, 1 মিনিট শেষ। এখন হচ্ছে 2 মিনিট আপনারা পড়ে এই অ্যান্সার গুলি বের করবেন, ঠিক আছে? 2 মিনিট আপনারা এটা পড়েন, ঠিক আছে? ওই এই যে বড় স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনটা স্যার আরেকটু বড় করা যায়? আরো বড় না? জি স্যার। বুঝছে? আরেকটু উপরের দিকে উঠায় দেন স্যার। উপরে তুলবো? হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো শুরু, হ্যাঁ, 2 মিনিটস।
5 seconds. শেষ, সময় শেষ। এখন অ্যান্সার কি আপনারা করছেন? পেয়ে গেছেন অ্যান্সার? এখন বলেন, which 4 sentences represent the main ideas of the passage? হ্যাঁ, নাম্বার 1, নাম্বার There are- 1 স্যার। there are both advantages and disadvantages to the globalization of education. এটা কি আছে? জি স্যার এটা কি আছে। সবাই একমত? জি স্যার এটা আছে। আছে না? নাম্বার 2, many people study after retirement. এটা কি আছে? এইটাও আছে স্যার। এটা আছে, একটা লাইনে পড়ছিলাম এখন রিটায়ারমেন্ট পরে তারা মানুষ কাজ করে স্যার এটাও এরকম কিছু আছে। একটা। এটা আছে কই দেখি তো, কোথায় আছে দেখান তো। রিটায়ারমেন্টের পরে পরে লেখাপড়া করে আছে নাকি এটা? কোথায় জি স্যার আছে। কোথায় দেখান তো, কোন প্যারাতে? Sir, these changes also mean, প্রথম প্যারাগ্রাফে, these changes also mean that there is now more interest in lifelong learning, the idea that we go on learning throughout our working lives and even into retirement. মানে রিটায়ার করার পরেও আমরা পড়াশোনা করি। It is easy to attend webinars or Wait, একটু দেখি। These changes also mean that there is now more interest in lifelong learning. The idea that we go on learning throughout our working lives. We go on learning throughout our working lives and even into retirement. Into retirement. এখানে তো আফটার রিটায়ারমেন্ট বলে নাই। না স্যার into ইনটু রিটায়ারমেন্টের retirement, মাধ্যমে। জি স্যার। এখানে বলতেছে কি আফটার রিটায়ারমেন্ট। আফটার রিটায়ারমেন্ট পরে লেখাপড়া করে নাকি আমি বুঝতেছি? না না এটা বলা নাই, মানে রিটায়ারমেন্ট নিয়ে বা তাদের লাইফের কাজকর্ম থেকে তারা শিক্ষা পায়। These changes also, I pori. At the same time, more people stay home and study by distance learning. It is now easy to learn without attending a college or university or attending less often. Blended learning means studying partly in traditional way in the classroom and partly online via. This has also mean that there is now more interest. আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার 2 আছে নাকি? জি স্যার আছে। তবে আমার কাছে একটু সন্দেহ লাগতেছে বিষয়টা। আমরা দেখবো অ্যান্সারে আছে কি, আমরা দেখবো পরে। এখানে অন্য কোনো বিষয় আছে। It is important that globalization should not be westernization. স্যার এটাও আছে। এটা কি অ্যান্সার হবে না? জি স্যার হবে। কোথায় আছে এটা? স্যার এটা হচ্ছে যে মাঝের দিকে আছে, মানে মেবি ডি নাম্বার প্যারাগ্রাফে বা এরকম কিছু। বিতে আছে গ্লোবালাইজেশন, ঠিক আছে। স্যার ইতেও আছে। ওয়েস্টার্নাইজেশনের ব্যাপারে দিতে কিছু তো আছে? হ্যাঁ আছে স্যার, এর আগের প্যারাগ্রাফটা ডিতে একটু যান স্যার, ডিতে। ডিতে, হ্যাঁ, ওয়ান কনস্ট্যান্ট local can be lost and money seen as more important than culture. One should culture with respect. আচ্ছা, ওয়ান তার মানে এটা আছে না? জি হ্যাঁ, স্যার আছে। আছে। আচ্ছা, 3 আছে, 1 আছে, 3 আছে, বুঝছি। 2 তে গ্যাঞ্জাম আছে আর কি, ঠিক আছে। 4, universities have had to become more business focused. স্যার এটা নাই। ইউনিভার্সিটি এটা একটু স্যার এইটা নিয়ে কনফিউশন আছে আমার। এটা স্যার একটু যদি আপনি উপরে উঠাইতেন, মানে একটু প্যাসেজে যাইতেন। হ্যাঁ বলেন। স্যার ইতে
এই দেখেন, স্পেন্ড টাইম এন্ড মানি ক্রিয়েটিং পাবলিসিটি ম্যাটেরিয়াল এন্ড অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে তারা এটা অবশ্য বিজনেস করছে, ঠিক এটা আছে? নিয়ে বিজনেসই করতেছে। এটা বাস্তবে তো সব বিজনেসই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আর এটাও আছে স্যার। বাস্তবে তো সবই বিজনেসই, ঠিক আছে? এ তো বিজনেসই করতেছে। নাম্বার 4 আছে কোন ফান্ড, বুঝছেন? তারপর দেখি 5 এ ইউনিভার্সিটি ফিজ রোজ ড্রামাটিক্যালি ইন দ্য ইউকে ইন 2012। না, এটা নাই। আচ্ছা, এইসব কথা তো নাই না? হ্যাঁ, 2012-তে তো না, আমি ছিলাম। 2012-তে তো আমি ছিলাম। আমি তো কিছু দেখি নাই। 2012 নিয়ে কোনো কথা এখানে আসে নাই স্যার। আচ্ছা, many poorer people in developing countries do এটা not আছে, benefit from globalization। হ্যাঁ, এটা আছে, মাস্ট। আমরা এটা ওই আছে। যে ওই যে সি নাম্বার প্যারাগ্রাফে আছে। সিতে দেখছি, সিতে আছে, ইতেও আছে। হ্যাঁ, সিতে আছে, আবার ইতেও আছে, এরকম কিছু আছে। এই যে মোর পিপল গেট বেনিফিট, মানে গরিব মানুষের একটা ব্যাপার স্যাপার আছে আর কি। মোস্ট লেকচারার্স ওয়ার্ক পার্ট টাইম, এটা নাই স্যার। নাই। আচ্ছা, তবে স্যার যদি মেইন আইডিয়া ধরার কথা বলা হয় তখন হচ্ছে যে ওই 2 নাম্বারটা আসবে না। এই দেখেন। মেইন হ্যাঁ, আইডিয়া দিতে বলছে তো, হ্যাঁ, মেইন আইডিয়া হলে স্যার 1 3 4 6 ঠিক আছে। হ্যাঁ, মানে 1 3 4 6 আছে, 2 নম্বর আসে নাই, ঠিক আছে? অ্যান্সার, ঠিক আছে? 2 নাম্বারটা আছে কিন্তু স্যার ওটা মেইন আইডিয়া না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আসে হ্যাঁ, নাই। হ্যাঁ, হ্যাঁ, আসে নাই, মেইন আইডিয়া নেই। ভেরি গুড। এখন আমরা মানে প্রথম উপায় গেল, এখন সেকেন্ড উপায়, এমসিকিউ সলভ করার আরেকটি উপায়, বুঝছেন? এটা আমার কাছে খুবই মজার লাগছে। মানে বাকিটা পড়ার আগে আমি একটু বলেই দেই মজাটা কি জানেন? মানে প্রশ্নটা দেখবেন, প্রশ্নটা দেখে উত্তরটা লোকেট করবেন কোথায় আছে, কিওয়ার্ড দেখে, আর উত্তরটা বের করে, প্যাসেজের মধ্যে উত্তরটা বের করে আপনি কাগজের মধ্যে লিখবেন। উত্তরটা আপনার নিজের ভাষায় লিখবেন, ঠিক আছে? লেখে তারপরে মিলাবেন যে আপনার লেখার সাথে কোন অপশনটা মিলতেছে। ব্যাপারটা এরকম আর কি, শর্টকাটে। বুঝতে পারছেন? তো আমরা পড়ি, হ্যাঁ? আচ্ছা, কেউ আমাকে পড়ে শোনান তো এটা, সলভ করার আরেকটি উপায়। স্যার বলবো? হ্যাঁ, বলেন। এমসিকিউ সলভ করার আরেকটি উপায়। There is another way to do multiple choice questions. Number 1, identify the keywords which are the most important words in the question. অর্থাৎ হচ্ছে প্রথমে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো আছে সেগুলোকে আমরা কিওয়ার্ড হিসাবে বলছি। সো এই কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করতে হবে আমাদের এমসিকিউ এর কোশ্চেন থেকে। নাম্বার 2, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য প্যাসেজ দ্যাট গিভস দ্য অ্যান্সার। অর্থাৎ হচ্ছে এবার হচ্ছে প্যাসেজে আমাদের হচ্ছে আহ, আমরা যখন স্ক্রিন করব তখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মানে যখন স্ক্রিন করেছি তখন আমাদের চোখে পড়েছিল হয়তো, তো আমরা এবার স্ক্যান করে সেই জায়গাটা খুঁজে বের করব যে আসলে কোন জায়গাটা থেকে সেই অ্যান্সারটা আসতেছে। সেই ওই অংশটা, সেই কোশ্চেনটা, সেই পার্টটা আর হ্যাঁ, কি। হ্যাঁ, ওই কোশ্চেনটার কিওয়ার্ড গুলো কোথায় আছে সেটা আমরা খুঁজবো। নাম্বার 3, ট্রাই টু অ্যান্সার দ্য কোশ্চেন ইয়োরসেলফ। অর্থাৎ হচ্ছে নিজে নিজেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা আমরা করব। হ্যাঁ, দেন হচ্ছে নাম্বার 4, লুক এট দ্য অপশনস এন্ড ফাইন্ড দ্য ওয়ান দ্যাট ম্যাচেস ইওর অ্যান্সার। অর্থাৎ হচ্ছে আমাদের নিজেদের যে অ্যান্সারটা আমরা বের করলাম সেটার সাথে আমরা কোশ্চেনের ভিতরে যে অপশন এ বি সি ডি যে অপশনগুলো আছে সেটা কোনটা ম্যাচ করে আমাদের সেই অপশনের সাথে সেটা আমরা মিলাবো, যেটা হ্যাঁ। ম্যাচ করবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে বলছে কি, আমরা আমরা মানে এই যে অপশনগুলি দেখবো না, আমরা প্রশ্নগুলি করব। এই যে প্রশ্নগুলি আছে, প্রশ্নগুলি করব, পরে আমরা অ্যান্সারটা আমরা খাতার মধ্যে লিখবো, লিখে তারপরে মিলাবো অপশনের সাথে, ঠিক আছে? তো আমরা কি করব আবার এটা? হ্যাঁ, করি আমরা নাকি? তাহলে who who benefits from globalized education in developing countries, এটা তো আমরা বুঝেই গেছি, জানি, এলিট গ্রুপ, ঠিক আছে? হ্যাঁ, নাকি? আচ্ছা, who benefits from globalized education in developing countries? হ্যাঁ, যারা রিচ, এলিট, ওগুলি। তারপরে আপনারা পড়েন, বের করেন দেখি। কে বেনিফিটেড হয়?
এটা হচ্ছে এলাইট গ্রুপ, নাম্বার সি প্যারাগ্রাফে। আচ্ছা, খাতার মধ্যে লিখে রাখবেন যে এলিট গ্রুপ বা রিচেস্ট পিপল, ঠিক আছে? এই যেখানে লিখছে না রিচেস্ট পিপল দ্য লার্জ সিটি, হ্যাঁ ঠিক আছে। তারপরে নাম্বার 2 তে যাই। নাম্বার 2 আমাদেরকে কি বলতেছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েস্টার্নাইজেশন? এর মানেটা কি ওয়েস্টার্নাইজেশন? তাহলে আমরা এই ওয়েস্টার্নাইজেশন কিওয়ার্ড ধরে আমরা বাইর করব এটা কোথায় আছে আর অর্থটা সে কি বলতেছে ওয়েস্টার্নাইজেশন। এই যে নাম্বার বি তে আবার তোকে বললো অ্যান্সার কি পাইছেন? ইন আদার ওয়ার্ডস এর মানে হচ্ছে মিনিং, ঠিক আছে? ইন আদার ওয়ার্ডস কি বলছে? লোকাল নলেজ ক্যান বি লস্ট, মানে নলেজটা লস্ট হচ্ছে আর বাড়তেছেটা কি? মানি সিন এজ মোর ইম্পর্টেন্ট দ্যান কালচার। হ্যাঁ, মানে কালচারের সাথে মানিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা দেখি না যে যে আমরা মানে বিভিন্ন দেশ বিভিন্ন মানে মানে অন্য দেশের সিঙ্গার অ্যাক্টর ড্যান্সার নিয়ে আসে, ব্যাপারটা আর কি এমন আর কি, ঠিক আছে? তো হচ্ছে যে আমাদের নিহাদুল ইসলাম ভাই knowledge- একটু মিউট করবেন কাইন্ডলি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে কি আমাদের যে লোকাল যে নলেজ আমরা আমাদের দেশীয় শিল্প বা দেশে আমাদের বড় বড় কি কি আছে না আছে, বড় বড় সিঙ্গার, তারপরে বড় বড় কি বলে অ্যাক্টর অ্যাক্ট্রেস, হ্যাঁ বড় বড় এটা মানে দেশের সম্পর্কে জানি না, কিন্তু বিদেশে বড় বড় কে অ্যাক্টর ভালো, কে ড্যান্সার ভালো, কে সিঙ্গার ভালো, তাদেরকে আমরা নিয়ে আসি, বুঝতে পারছেন? সেখানে মানে মানিটা হচ্ছে ফ্যাক্টর, মানে কালচার আমরা দেশি কালচার আমরা ভুলে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে? বোঝা গেল এটা? তাহলে আমরা সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আরেকটা হচ্ছে কালচারের চাইতে মানির ইম্পর্টেন্স বেশি বেড়ে যাচ্ছে। কালচার বাদ। তারপরে দেখেছি হাউ হ্যাজ দ্য ফোকাস অফ এডুকেশন ইনস্টিটিউশনস চেঞ্জড। তাহলে এডুকেশন ইনস্টিটিউট ফোকাসটা কিভাবে চেঞ্জ হলো, মানে তাদের ফোকাসটা কিভাবে চেঞ্জ হলো, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় আছে দেখি, মজার বিষয়। সেটা হচ্ছে লাস্টের দিকে আছে, এই ইতে বা এফ এ এরকম। এই যে চেঞ্জ দেয়ার ফোকাস, হ্যাঁ, ডিউ টু গ্লোবালাইজেশন, ঠিক আছে? এই অ্যান্সারটাই হচ্ছে ওয়ান লাইন, ডিউ টু গ্লোবালাইজেশন there are so many benefits of having overseas students that universities are competing for them using strategies from the world of business. আচ্ছা, মানে বিশ্বের যে বিজনেস বড় বড় কোম্পানিগুলি যেভাবে বিজনেস করে, এই এই মনে করেন যে 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 ছাত্র ভর্তির জন্য, স্টুডেন্ট ভর্তির জন্য বিভিন্ন দেশের ভার্সিটি গুলি সেইভাবে কিন্তু মার্কেটিং করে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখন অ্যান্সারে যাই। অ্যান্সার কোনটা হবে দেখি, অপশনে যাই। এখন আমরা অপশন, মাই গড, আমি একটা ভুল করছি দেখছেন? স্যার আপনি অপশন না দিয়ে অ্যানসার দিয়ে দিছেন। আমি 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 ওটা বলাই নাই। আচ্ছা, আমি এখন কোথায় খুঁজবো? চিন্তা করেন কি একটা অবস্থা আজকে করলাম ভাই। হ্যাঁ, আমার একটু চেক করা দরকার ছিল। এবার আচ্ছা, আমি সামহাউ এটা বের করি, থামেন একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি এটা স্ক্রিনটা অফ করে আমি আরেকটা স্ক্রিন নিয়ে আসি। এখন আমরা দেখি অপশন গুলা। হ্যাঁ, দেখা যাচ্ছে তো না? প্রথমটার অ্যান্সার হচ্ছে বি স্যার, মেইনলি ওয়েল অফ পিপল ইন ওয়েল অফ পিপল ইন বিগ টাউনস, ঠিক আছে? চিন্তা করেন ইন বিগ টাউনস। কথাগুলি মানে কিভাবে চেঞ্জ করছে। সেখানে ছিল কি
রিচেস্ট পিপল, ঠিক আছে, ইন বিগ সিটিজ, নাকি? যেমন এমন এখানে বলছে যে জি মেইনলি স্যার, ওয়েল অফ, মানে পুরাপুরি ওয়ার্ডটা চেঞ্জ। জি আচ্ছা, তারপরে সবাই কি বুঝতে পারছেন সেটা? হ্যালো, সবাই কি বুঝতে পারছেন? এখানে বলছে ওয়েল অফ দিয়ে ওটাকে রিচ, রিচ মানে হচ্ছে ওয়েল অফ, ওই রিচ শব্দটাকে মানে সিনোনিম করে বলতেছে যে ওয়েল অফ পিপল। আর ওখানে ছিল কি সিটিস, হ্যাঁ, সিটিস এর জায়গায় বলতেছে যে বিগ টাউন, চেঞ্জ করছে শব্দগুলা, বুঝছেন? স্যার, দুই নাম্বার হচ্ছে সি হচ্ছে। হ্যাঁ, নট লার্নিং অ্যাবাউট কালচার, ওই যে বলছি আমরা তো দেখলামই যে যে নো নলেজ অ্যাবাউট দ্য কালচার, এমন ছিল একটা কথা ছিল, ঠিক আছে? সবাইকে বুঝতে পারছি? হ্যালো এভরিওয়ান, সুমন ইসলাম, তানজিলা রোমা, টিটু বড়ুয়া, বুঝছেন? সাইফুল ইসলাম, শাহ মুক্তা, মারিয়া ওয়াদুদ, এমআর চৌধুরী, আসমা হাফিজ, বুঝছি স্যার। বুঝতে পারছেন তো না? আচ্ছা, তারপরে নাম্বার 3 তে যাই। নাম্বার নাম্বার 3 আমাকে আরেকজন বলেন। স্যার, Number 3, how has the focus of educational institutions changed? They have become poor value for money. Staff are not committed to their research. এটা নাই, বলে নাই। They are focused on attracting students. They only want foreign students. হ্যাঁ, কোনটা? আমার তো মনে হয় সি হবে। আপনাদের কি মত? স্যার সি। সি হবে নাকি? জি সবাই কি স্যার। একমত? সবাই একমত? তানজিলা রোমা, শাহ মুক্তা, মারিয়া ওয়াদুদ, আসমা হাফিজ, সি হবে? হ্যাঁ, লোকাল নলেজ। তাহলে এটা সি হবে, ঠিক আছে? এখন এটা আমাদের কাজ শেষ, অ্যান্সারটা কি? হ্যাঁ, বিএসসি, ঠিক আছে? তো আমরা পারলাম আর কি, নাকি? তো যেই স্কিল গুলো থাকলে আমরা এগুলি পারবো, সেই স্কিল গুলি আমরা, এই যে আমরা এতক্ষণ যা যা শিখলাম, যা যা করলাম, আমরা মোটামুটি প্রায় সবগুলোই আমরা সামহাউ ইউজ করছি, যদিও শেখার সময় নামগুলি বলি নাই, ঠিক আছে? এরকম আর কি। হ্যাঁ, এই স্কিল গুলো কোথায় শিখতে পারবো? শিখতে চাইলে এই যে ফাস্টার রিডার আইএলটিএস রিডিং স্কিলস একটা কোর্স আছে, সেখানে আর কি আমি আপনাদেরকে শেখাবো আর কি। যারা যারা ঢুকবেন সেখানে আর কি আলাদা আর কি মানে ক্লাস হবে শুধুমাত্র স্কিল গুলি ডেভেলপের জন্য, ঠিক আছে? আর হচ্ছে যারা ইউটিউবে দেখবেন বা অন্য কোথাও লাইক শেয়ার ফলো করবেন, আর বলেন আজকের ক্লাসটি কেমন ছিল, আর কোন কোন বিষয়ের উপর ক্লাস চান সে সম্পর্কে আপনারা বলেন। আজকের ক্লাসটা স্যার খুব ভালো ছিল। কেমন ছিল? আর ম্যাচিং ইনফরমেশনের উপরে ক্লাস চাই স্যার। ম্যাচিং ইনফরমেশন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে কে বলবেন? টিটু বড়ুয়া, সুমন ইসলাম, আসিফ ইকবাল, টিটু বড়ুয়া, কিছু বলছিলেন আপনি? হ্যাঁ, লিস্ট অফ হেডিং ক্লাস নিলে ভালো হবে। লিস্ট অফ হেডিং না? আচ্ছা ঠিক আছে, লিস্ট অফ হেডিং, হ্যাঁ এটা তো আমার ইতে আছেই, লিস্ট অফ হেডিং এর আরেকদিন দিব। হ্যাঁ, আর আপনি আমার ওই যে একটা গুগল ফর্ম আছে, ওটা ফিল আপ করবেন, আমাকে বলবেন মানে পার্সোনালি আলাদা করে যে আপনি কোথায় আটকায় যান, কিভাবে আটকায় যান। তাহলে মনে করেন যে আমি এটা এটা আপনি যেখানে আটকান, যেই বিষয়ে আটকান, সেই বিষয়টা নিয়ে আমি আমি সমাধানটা আর কি বের করবো, ঠিক আছে? স্যার সামারি উইথ ক্লু ক্লাস নিলে ভালো হবে স্যার, সামারি উইথ ক্লু। সামারি উইথ ক্লু, সামারি উইথ ক্লু, ঠিক আছে। স্যার টাইম ম্যানেজমেন্টের উপর যদি আরেকটা ক্লাস নিতেন। হ্যাঁ, আচ্ছা ইনশাআল্লাহ। টাইম ম্যানেজমেন্ট, কম সময়ের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে 40টা প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল, এটা নিয়ে আমি আপনাদের কালকে একটা ক্লাস নেই, ঠিক আছে? ওকে স্যার।
কালকে Okay, thank ক্লাস you. নেই, কালকে ক্লাস নেই, তাহলে ঝামেলা শেষ। স্যার এই যে আগেরটার মতো তো না, মানে আগেরটা তো দেখছি আপনার ভিডিওতে, ওইটা তো না স্যার, না মানে অন্যভাবে করাবেন না? সেটাকে আরেকটু মডিফাই করে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে আগেরটা যা যা ছিল একটু একটু চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, আর আর অনেকে তো নতুন ঢুকবে, তো তাই আগেরটার মনে করেন যে খুব একটা মেজর আনলে চলবে না। এছাড়া মনে করেন যে এই যে স্পিড রিডিং এর উপরে আলাদা আলাদা একটা ওয়ার্কশপ করাতে পারি। ওয়ার্কশপ করলে মনে করেন যে লাইভ 3-4 ঘন্টা বসে বসে প্র্যাকটিস চলবে। সেক্ষেত্রে মনে করেন যে একেবারে বুঝে গেলেন। পরে মনে করেন যে আপনারা আলাদা পার্সোনালি যখন করবেন, আলাদা আলাদা তখন পারবেন এগুলা ঠিক মতো। ঠিক আছে একটা স্যার, এটাও ভালো হয়, এটাও একটা অনেক ভালো ওয়ার্কশপ, হয়। হ্যাঁ একটা ওয়ার্কশপ নিতে পারি আর কি, ঠিক আছে? এরকম জি স্পিড স্যার। রিডিং এর হতে পারে ওয়ার্কশপ।